এরম করে বলছে, এই ঠাকুরটা এরমই ছিল না, তুই কিছু কিছু করেছিস? না কিছু করি না। সারা বছর দুর্গাপুজোর জন্য যেমন অপেক্ষা করে থাকি, লাস্ট 3 বছর ধরে আমার বাড়িতেও কিন্তু এই উৎসবের জন্য প্রায় অপেক্ষা থাকে বছর ধরে। আজ হলো 7 সেপ্টেম্বর, গণেশ পুজো। তাই সকালবেলাটা কিন্তু আজকে একদমই অন্যরকম। সকাল থেকে একদম পুজোর তোড়জোড় তুঙ্গে। আর যেহেতু আজকে বাপ্পাকে অনেক রকমের ভোগ বানিয়ে নিবেদন করব, তাই সকাল থেকেই কিন্তু ভোগ নিবেদনের প্রস্তুতিও স্টার্ট হয়ে গিয়েছে। তো প্রথমে মাসি ভালো করে নারকোলটা কুড়িয়ে দিল, আর সেটা দিয়েই 2 রকমের নারকোলের নাড়ু হলো। প্রথমে গুড়ের নারকোলের নাড়ু, তারপরে সাদা চিনির নাড়ু। তো নারকোলের নাড়ু রেডি হওয়ার পরেই আমরা বসিয়ে দিলাম সুজির হালুয়া। যদিও আজকে সুজির হালুয়াটা একটু আলাদা, কেসার সুজি হালুয়া আমি বানিয়েছি। তো কাজের মধ্যে মধ্যে অনেকগুলো ক্লিপ কিন্তু আমার নেওয়া হয়নি, তাই যেগুলো নিতে পেরেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভোগ তৈরি হওয়ার প্রথম কাজ হচ্ছে একটা বাটিতে, যেটা গণেশজিকে আমি নিবেদন করব, সেটাই আগে তুলে সাইড করে দেওয়ার পর অন্য বড় বাসনে পরে তুলে রাখবো। তো যাক, এক সাইডে তেল গরমও বসিয়ে দিয়েছিলাম। আজকে অনেকগুলোই আইটেমের আমরা ভাবনা চিন্তা করেছি। তার মধ্যে প্রথমেরটা হলো কাশ্মীরি আলুর দম। তো এখানে প্রায় 7 কেজির মতন আলুর দমের আলু কেটে ফেলেছি, আর তেলটাও প্রায় গরম হয়ে গেছে, তাই একে একে আলুগুলো ভালো করেই ভেজে নিচ্ছি। কাশ্মীরি আলুর দমের সাথে সাথেই আমাদের আজকে হবে ছোলা ভটুরা। তো ভটুরা তো আমি মেখে রেখেই দিয়েছি ময়দা, যেটা আমার তোলা হয়নি। আর এখন বানাচ্ছি চানার তরকারিটা। তো এর সাথে কিন্তু আজকে আমাদের একটা পনিরেরও তরকারি হওয়ার কথা ছিল, কিন্তু গ্যাসের আঁচটা এতটাই কম ছিল যে এতটা পরিমাণ ছোলা আলুর তরকারি রেডি হতে হতেই অনেকটা প্রায় টাইম লেগে যাচ্ছিল। তাই ভাবলাম অতটা পনির আলাদা করে না বানিয়ে এই ছোলার তরকারির মধ্যেই ডুমো ডুমো করে পনিরগুলো দিয়ে দিলে ছোলার তরকারিটাও যেমন খেতে ভালো হবে, সাথে আমার পনিরটাও ব্যবহার করা হবে। তো এখানে প্রায় 3 কেজি ছোলার মধ্যে আমি 1 কেজির মতন পনির দিয়েছি, আর সাথে 400 গ্রামের মতন ছোট করে ডুমো ডুমো কেটে আলুও দিয়েছি। আর এদিকে আমাদের তালের প্রিপারেশনও মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে চানাও আমার সেদ্ধ করে নিয়েছিলাম একদম শুরুতে, আর সেই চানাটা আমার গ্রেভির মধ্যে এক এক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা বলে রাখি, চানার তরকারি কিন্তু এরকম জেগে জেগে থাকলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘেটে দিতে হয়। একটু স্ম্যাশ হয়ে থাকলে গ্রেভিটা গ্রেভিও হবে, সাথে টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। তো এর মধ্যে পনির আলু সবই আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা ছক বানাচ্ছি। তো যেহেতু ডাল প্রচুর তেল ঘি খেয়ে নেয়, তাই উপর থেকে একটুখানি ঘি আর তেলের একটা ছক আমি দিয়ে দিলাম, তাতে দেখতেও ভালো লাগে আর স্বাদেও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি বানিয়ে নিচ্ছি ধোকার ডালনার যে বড়া হয় সেটা। কোনো গ্রেভির মধ্যে আমি এটা দেবো না, সিম্পল এটা তেলের মধ্যে ভালো করে ভেজে এই ধোকার ডালনার বড়াগুলোই বাপ্পাকে সার্ভ করব। তো চলুন, এই দিকে আমার তালের বড়ার মাখাটাও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চালের গুঁড়ো দিইনি, এখানে সামান্য সুজি দিয়েছি, ময়দা দিয়েছি। আর তালের মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি। তালের মধ্যে জল না দিলে কিন্তু তালের বড়াটা বেশ ভালো খেতে হয়, সফট হয় আর দুর্দান্ত নরম হয়। হে গাইস, গুড আফটারনুন। তো গাইস, তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, কালকে রাত্রে বাপ্পাকে নিয়ে এসেছি, আর আজকে গণেশ চতুর্থীর আমাদের বাপ্পাকে কেমন দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কালকে করা হয়নি। তো চলো গাইস, আগে আমি দেখিয়ে নিই আমাদের এখানে প্যান্ডেলটা কেমন লাগছে। তো গাইস, সকাল থেকে টুকটাক রান্না শুরু হয়ে গিয়েছে, বাট আমি শাড়ি বাড়ি পরবো বলে, বুঝতেই পারছো সিনথেটিক শাড়ি, তাই ফ্রেশ হয়ে আমি রান্নাটা মোটামুটি করে নিয়েছি, যদিও এখনও কিছু রান্না বাকি রয়েছে, সেইগুলো করবো। আর আজকে বাপ্পাকে কী কী ভোগ দিচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে নি আমাদের বাপ্পাকে কেমন লাগছে। কি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ মা আর মাসি
এখন তালের বড়ার হাফ লট চলছে। তো চলো পুজোতে বসা যাক। গণপতি বাপ্পা মোরয়া। মঙ্গল মূর্তি। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। গণপতি বাপ্পা সুজয়ের মালাটা নিয়েছিল, কি সুন্দর না, পদ্মের মালা। তো গাইজ মোটামুটি মালা সব পড়ানো হয়ে গেছে। এইবার মোটামুটি একটু দেখাই কি আমাদের এখানে ভোগ সাজানো হয়েছে। এই হয়েছে মোটামুটি বাপ্পার প্লেট রেডি হয়েছে, আর কি সুন্দর লাগছে আমাদের গণপতিকে সেটা একটু দেখো, মালা পরে কি ভালো লাগছে না মা? তো মোটামুটি 2-3 জায়গা দিয়ে মালা এসছে, সবই পড়ে গেছে, আর কিছু পড়বে। আর এই এখনো এই দুব্বর মালাটা পড়া এখনো বাকি আছে। এখন আমাদের শুরু হবে হচ্ছে গণেশজি স্নান। তো চলুন বাপ্পা আমার এখানে মালা পরে একদম রেডি, বাকি সব আয়োজনগুলো করতে থাকি। এখানে আমি একটা থালার মধ্যে মোদক, লাড্ডু সব মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি বাপ্পাকে নিবেদন করব বলে। তো লাস্ট দুবার বাড়িতে সব রকম মিষ্টি আমি বানিয়েছিলাম, কিন্তু এইবারে কাজের প্রেশারটা এতটাই ছিল যে মোদক, লাড্ডু কোনোটাই বানাতে পারিনি। বাড়িতে অনেক লোক আসে, তাই ইচ্ছা থাকে একটু বেশি করেই বানানোর, কিন্তু সেটা হয়নি বলে এইবারে শুধুমাত্র তালের বড়া আর নারকলের 2 রকমের নাড়ু বানিয়েছি, একটা চিনির আর একটা গুড়ের। তো পুজোতে বসার আগে পুজোর জোগাড়গুলো করে নিয়ে চলে আসলাম ভাটুরাগুলো ভেজে নেওয়ার জন্য। তো এখানে ভাটুরার ময়দাটা মাখাই ছিল, মাসি এখানে সুন্দর করে ভাটুরার যে শেপ হয় সেই শেপে লুচিগুলো বেলে দিচ্ছিল একে একে। আর এই পাশে আমি একদম গরম তেলে ভেজে নিলাম ভাটুরাগুলো। দেখতেই পাচ্ছ সুন্দর গোল ফুলকো ফুলকো ভাটুরাগুলো তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে আমাদের ভাটুরাগুলো রেডি হয়ে গিয়েছে, এবার আমরা বসে পড়বো পুজোয়।
না না তো চলো গাইস, প্রথম দিনের পুজো আমাদের ডান। আমাদের বাড়িতে যেহেতু গণেশ পুজো 3 দিনের হয়, তাই প্রথম দিনের আরতিও আমাদের সকালের কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুজো শেষ হতে হতে যেহেতু 4:30 মতন বেজে গিয়েছিল, রাত্রেবেলার ভোগটাও আমি একে একে বসিয়ে দিয়েছিলাম। তো প্রথম লটের পোলাওটা এখানে বসে গিয়েছে, আর এক পাশে কাশ্মীর আলুর দমের গ্রেভিটাও রেডি হচ্ছে। তো যেহেতু গ্যাসের আঁচটা কম ছিল, তাই বড় হাঁড়িতে পোলাও বসাতে পারিনি, প্রায় 3-4 খেপে খেপে পোলাওটা আমাকে বসাতে হয়েছে। কি? হ্যাঁ, ও আচ্ছা, আমি উইথ কনফিডেন্স এরকম বললাম, আমি ভয় পেয়ে গেছি। ঠাকুর এরম ছিল না, তুই কিছু করেছিস? না না এরম ছিল না, এরম তাকে এরম হ্যাঁ করেছি, একদম মিথ্যা কথা নেই। এই যে মাথার উপর চুলগুলো না, ওটাকে একটু ঘুরে বেঁকা বেঁকা ছিল, দেখতে পাচ্ছ পাশে একটু কালার লাগানো, ওটাই ওই কালারের কালার ছিল নেল পলিশ দিয়ে ওটাকে চুলগুলোকে সেট আপ করেছি। আচ্ছা, মানে একটু বেঁকে বুকে ছিল, মানে এখন যেমন একটা পঞ্চ হয়ে লাগছে, যে মাঝখানে একটা এদিকে দিন এদিকে দিন, চুলগুলো ঠিক ছিল না, ভালো লাগছে না না। কাকি এরম বলে বলছে, এই ঠাকুরটা এরমই ছিল না, তুই কিছু করেছিস? না কিছু করি না। গাড়ি করেছিস? হ্যাঁ ওরকম ছিল, ওরকম কিছু করেছিস নাকি এরকম ছিল? মানে যেদিকেই লাগাচ্ছে, একদিকে বুদ্ধ, একদিকে জগন্নাথ, একদিকে গণেশ। হ্যাঁ শরীরটা ভালো না, সরস্বতী এসে আসলো না? সকালে কথা হয়েছিল। 4 বছর হলো, 1 বছর রিমা আমাকে নেমন্তন্ন করেনি, বলছে না না তোমাকে ফেল করিনি, আমি মারা গেছে তুমি কত বছর বলতো, যখন বলবো তখন 2 বেলা তো তোকে দিতেই হবে। হ্যাঁ তো হয়ে গেছে সন্ধ্যাবেলা। আমাদের বাড়ির গেস্টরা এসে গেছে, বৌদি কাকি এ তো পাশে ছিল, এখন দূরে চলে গেছে। স্পেশাল অতিথি, আমাদের আরতির জন্য প্রিপারেশনস চলছে। ভোগটাকে একটু সাইড করে দে, এই প্লেটটাকে হ্যাঁ সাইড করে দে, নতুন ভোগ দেবো। ও ঠিক আছে সব দেখাচ্ছে একটা জুনিয়র ডাক্তারের এখন নতুন
ভোগ প্রসাদ কেমন হয়েছে একটু রিভিউ দিতেন তো ভালো হতো, আমাদের রেস্টুরেন্টের তো আসলে একটু রিভিউতেই চলে। ভালো হয়েছে তো? কেমন হয়েছে? এই দেখ আমার অসুস্থ ফোনকে। ভালো হয়েছে? হ্যাঁ এই দেখো সুস্থ করে দিচ্ছে। রিতেশ, আরেকটা রিতেশ হ্যাঁ হ্যাঁ দিচ্ছি না কাকির মিষ্টি দরকার। গণেশকে তো আমরা ভোগ দিয়েছি, আবার গণেশকে প্রসাদ দেওয়ার কি দরকার? इतना बता दे मुझको चाहत पे अपनी मुझको यूं तो नहीं इख्तियार फिर भी ये सोचा दिल ने अब जो जगह हूँ मिलने पूछूं तुझे एक बार দেখো তোমার জন্য আমরা আলাদা রে রেখেছি। मुझको बता दे चाहूं मैं अपने तो दिल का पता दे चाहूं मैं आना ऐसी कभी पहले हुई ना थी ख्वाहिशें ओ किसी से भी मिलने की ना की थी कोशिशें उलझन मेरी सुलझा दे चाहूं मैं आना अपने ख्वाबों में जता दे चाहूं मैं आना আমার বনি দিয়ে আমার জন্মদিনে দিয়েছি 15% ব্যাটারি পাওয়ার। কি আমার ব্যাটারির কথা বলবো নাকি? ফোনের ব্যাটারি কোনটা? টাকা এদিকে জিজু अभी मैं ना देखूं ख्वाब को लिखो ले होठ मैंने अब तक फिर जो सिले मुझको ना जितना मुझे अब now is there for the spring होने लगा एतबार तन्हा लम्हों में अपने तेरे सपने तुझसे हुआ मुझको प्यार पूछूंगी तुझको कभी ना चाहूं मैं या ना मेरे ख्वाबों में अब जीना चाहूं मैं या ना ও আগে 800 টাকা কাজ করতে করতাম তো। 6 নম্বর ও ছেলেদের তো 800 টাকা না, ছেলেদের 600 টাকা। না ওটা আমি অ্যাকচুয়ালি আমি ওপরের কটে বাজাই না ওরা 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 জন্ম থেকে স্যানিটাইজ নিয়ে জন্মেছে হাতে ওরা এরকম क्या ये है टाटा